কিন্তু 5 তারিখে স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক দলগুলো সেনাপ্রধানের কাছে ক্যান্টনমেন্টে এবং স্বৈরাচারী শেখ হাসিনার যে রাষ্ট্রপতি ছিল চুপ্পু সেই বঙ্গভবনে গিয়ে হলো গিয়ে মিটিং করে এসেছে। এর ফলে যে জিনিসটা হয়েছে, আপনি ওই দিনই বিপ্লবীদের যে কথা, বিপ্লবীদের যে ঘোষণা সেটাকে ডিনাই করে দিয়েছেন। আমাকে একটু বলতে দেন, আপনি যখন বিপ্লবীদের ঘোষণাকে ডিনাই করে দিয়েছেন এবং রাজনৈতিক দলগুলোকে, আমি যদি এক লাইনে বলি, রাজনৈতিক দলগুলো ওই দিন বিপ্লবীদের সাথে বেইমানি করেছে। ফলত যে ঘটনাটা ঘটে গিয়েছে, যে রাজনৈতিক দলগুলোকে মানে বাংলাদেশের যে কোনো ঘটনাকে এবং ঐক্যমত্য কমিশনে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে জায়গা দেওয়া হয়েছে। আপনি দেখুন সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাই, আর 20টা সেকেন্ড সময় নিচ্ছে, ওইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নেই, শহীদ পরিবার নেই, আহতরা নেই। ফলত যে কোনো কথা আপনি বলতে গেলে রাজনৈতিক দল আকারে, রাজনৈতিক ভয়েস আকারে আপনাকে কথা বলতে হয়েছে। এই জন্য এনসিপি যতটা নিজের রাজনৈতিক দল তৈরি করেছে, তার থেকে আমরা বলবো এনসিপিকে রাজনৈতিক দল তৈরি করতে, এনসিপি হিসেবে তৈরি করতে তাদেরকে বাধ্য করা হয়েছে। দ্যাটস ইট। আচ্ছা, আমি একটু আগে থেকে আসি, একটু আমাকে সময় দেবেন। সেটা হচ্ছে যে রিফাত যেটা বলছিলেন যে অভ্যুত্থানের যদি বিভিন্ন পক্ষ থাকে, তার বিভিন্ন মতামত হবে, তার কারণে এটাতে বিভেদ ঘটবে। তো সেটাই বলছিলাম আমি প্রথম থেকে, যে বাকিদের সবাইকে বের করে দেওয়া গেলে নিজের মতটাকেই অভ্যুত্থানের মতামত আকারে চাপায় দেওয়া যায়। এই প্রসঙ্গেও কিন্তু আমরা 12ই আগস্টে ছাত্র সংগঠনগুলো বৈঠকে আলাপ করেছিলাম। 12ই আগস্টের প্রথম যে বৈঠক, সেই বৈঠকে নাহিদ উপস্থিত ছিলেন, আসিফ উপস্থিত ছিলেন, মাহফুজ উপস্থিত ছিলেন। এবং সেই অভ্যুত্থানে যে এখন জাতীয় সনদ নিয়ে আলোচনা হচ্ছে, ওই সময় ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা বলছিলাম যে এটা যেহেতু একটা কোটা সংস্কার আন্দোলন এবং তার প্রেক্ষিতে তার উপর দমন পীড়নে এখানে একটা অভ্যুত্থান গড়ে উঠেছে, ফলে এই অভ্যুত্থানের লক্ষ্যগত জায়গা তো ঠিক হয় নাই। ফলে আমরা এখানে যেহেতু এই অভ্যুত্থানে প্রধানতম নেতৃত্ব আকারে ছাত্র সংগঠনের নেতৃত্বরা ছিলেন, ফলে আমরা সকলে মিলে একটা ঐক্যমত্যের জায়গা তৈরি করতে পারি কিনা যে জুলাই অভ্যুত্থান নিয়ে, যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি। এবং সেইখানে এখানে ডানপন্থী ছেলেমেয়েরা ছিলেন, বামপন্থী ছেলেমেয়েরা ছিলেন, লিবারেল ছেলেমেয়েরা ছিলেন, প্রত্যেকের আলাদা আলাদা মত ছিল, কিন্তু আমরা একটা বিশেষ কিছু জায়গায় ঐক্যমত্যের জায়গায় আসতে পারছিলাম বলেই তো আমরা সবাই একসাথে আন্দোলন করতে পারছি। ফলে বৈষম্য অভ্যুত্থানের পরেও আমরা এই ভিন্ন মত নিয়ে এটার মধ্যে থাকতে পারতাম। যেটা হয়েছে যে ওই সময়ে যে অলিখিত বা ভেতরে ভেতরে যে ঐক্য আমরা দেখেছি, যে শিবিরও এটা নিয়ে কখনো কথা বলেন, এটা নিয়ে দেখবেন সব ছাত্র সংগঠন কথা বলেছে, শিবির কখনো বলে নাই, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এখন যারা এনসিপির নেতৃত্ব হয়েছেন তারা কথা বলেন নাই। ফলে তাদের দুজনের মধ্যকার এক ধরনের ঐক্যের জায়গা আছে। সময় যেহেতু বেশি নেই, সম্পূর্ণ প্রশ্ন করে ফেলি। সেটা হলো গিয়ে ধরুন একই সাথে ছাত্র দলের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেও পোস্টেড এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোস্টেড। ছাত্রদল এখানের ভিতরে বা বিএনপি এখানে স্ট্যান্ড নিয়েছে যে স্বৈরাচারী সরকারের যে রাষ্ট্রপতি চুপ্পু, তাকে সরানো যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্ট্যান্ড নিয়েছিল তাকে সরানো যাবে। ওই মুহূর্তে একই সাথে যদি দুইটা পদ একজন মানুষ হোল্ড করে, তখন তার পজিশন কী হবে সেটা আপনি বলেন। এই ক্যাওয়াটিক সিচুয়েশনে সে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সে বক্তব্য দেয় যে আমরা স্বৈরাচারী রাষ্ট্রপতি চুপ্পুকে সরানো যায় না, এবং সেইখান থেকে যদি দলের পলিটিক্যাল স্ট্যান্ডার্ড থেকে কোট করা হয়, আমরা তো বলিনি যে কেউ আসতে পারবে না, আমরা বলেছি আপনি আপনার পদটাকে ছেড়ে এখানের ভিতরে আসুন। আবার যদি আপনি আপনার সংগঠনে চলে যেতে চান, তখন এই সংগঠন থেকে পদত্যাগ করে চলে যান। এই দরজাটা ওপেন ছিল। পদ থেকে কেউ ছেড়ে আসলে সে সভাপতি হতে পারবে কিনা সেই প্রশ্নটা থাকে। সে মুখপাত্র হয়েছে, সে তো মুখপাত্র হয়েছে। সময় নেই আমাদের আর বেশি। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে যে রিফাত যেটা বললেন, সেটা হচ্ছে যে এই যে বাকি সকলকে আলোচনার মধ্যে না নিয়ে নিজে একটা মতামত দেয়া এবং সেখানেই বাকি সবাইকে ঐক্যমত্য হইতে হবে, এটা আমরা হাসিনাগিরি দেখতাম। এটাকে আমরা আসলে অ্যাকচুয়াল হাসিনাগিরি বলতাম। হাসিনার আমলে যে হাসিনাগিরি আমাদের সাথে করতে, এটা হচ্ছে অ্যাকচুয়াল হাসিনাগিরি, যে আমি যে মত দিচ্ছি সেটাতেই বাকি সবাইকে একমত হইতে হবে, আমি ঠিক, বাকিদের কারো মতামতের জায়গা না। আরেকটা বিষয়ে যেতে চাই আমি, খুব আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন আমি বলি। উমামা ফাতেমা, সেদিনকার লাইভ নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, উমামা ফাতেমা নিজেই বলেছেন যে তিনি দায়িত্ব ছাড়ার পরে, মানে ছাত্র ফেডারেশন করার সময়ে অভ্যুত্থানে তার যে ভূমিকা, এটাকে যতখানি দেখা হইতো, ছাত্র ফেডারেশন ছাড়ার পরে তার ভূমিকাকে আসলে অনেক বেশি উজ্জ্বল জায়গায় দেখা হচ্ছে। এটার পেছনের রাজনৈতিক কারণটা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে যখনই কোনো এই অভ্যুত্থানের নেতৃত্বদের অভ্যুত্থানকে গ্র্যাব করার যে অনুভূতি, মানে চেষ্টা ছিল, সেই চেষ্টার ক্ষেত্রে উমামা ফাতেমা সবসময় একটা অবস্ট্রাকল ছিলেন, কারণ তিনি একটা ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন, এবং সেই সংগঠনের ফ্যাসিবাদ বিরোধী লড়াই একটা দীর্ঘ ভূমিকা আছে। আমরা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গড়ে তুলেছি, এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি মাত্র কাঠামো গড়ে উঠেছিল, সেটিও হচ্ছে আমরা সেই সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। ফলে এই যে সকল অভ্যুত্থানের সকল মুখ এনসিপির সাথে আছে, ফলেই হইতেছে যে তাকে বেশি বেশি জায়গা দেওয়ার চেষ্টা করা, এই ধরনের জায়গাগুলো থাকতে পারে। আমি যেহেতু অভ্যুত্থানের পরে মানে বিশেষত উমামা ফাতেমা ছাত্র ফেডারেশন ছাড়ার পরে তার সাথে রাজনৈতিক বিষয় অন্তত আমার ডিসিশনের মধ্যে তারা নাই, বা আমাদের সম্মিলিত সিদ্ধান্তের ভিতরে তিনি ছিলেন না, ফলে আমরা সেটা নিয়ে কথা বলতেছি। ধন্যবাদ আপনাকে। আমি
আমাদের আমি দেখছি গণঅভ্যুত্থানে যারা ছিল তাদের মধ্যে যে বিভেদ হয়ে গেছে সেই জায়গা থেকে আমি শুনতে চাই ফারহান আপনার কাছ থেকে যে আপনারা যেমন শিবির সম্পর্কেও বলছেন যে গুপ্ত সংগঠন, সুপ্ত সংগঠন, কিন্তু এই শিবিরের সাথেই তো আপনারা নিজেরাও নিপীড়িত হলেন 15 বছর, নিজেরাও আন্দোলন করলেন 15-16 বছর। তাহলে এই বিভেদটা কি কেন সৃষ্টি হলো এবং কি হচ্ছে আসলে, লাভ কি হচ্ছে, আপনারা এটা নিজেরা বুঝেন কিনা? আচ্ছা, ক্ষতিটা অন্তত বুঝেন ছাত্র কিনা? শিবিরের সাথে আমাদের বিভেদ, শিবিরের সাথে, হ্যাঁ হ্যাঁ, ছাত্র শিবিরের সাথে আমাদের বিভেদ ঐতিহাসিক, ঠিক আছে, এটা একদম ট্রু। ছাত্র শিবিরের সাথে অন্যান্য ছাত্র সংগঠনের চেয়ে সবচেয়ে বেশি ঝামেলা আমাদের সাথেই হয়েছে অলওয়েজ, এবং তারা সবসময় আমাদেরকে প্রতিপক্ষ হিসেবে ভেবেছে, কারণ এটা পলিটিক্স অফ ইন্টারেস্ট বেসিক্যালি। এবং আপনি দেখবেন যে ছাত্র শিবিরের সাথে আপনার এক সময় তো সরকার পতন একসময় আন্দোলন আপনারা সরকার একসাথে পতন করেছিলেন। আন্দোলন করেছি, সেটা ঠিক আছে, কিন্তু সেটা যেমন এবারও তো আমরা সবাই মিলেই প্ল্যাটফর্মে ছিল, একই সাথে সব এই বৈষম্যবিরোধী আন্দোলন কিন্তু সব ছাত্র সংগঠনের নিজস্ব এজেন্ডা নিয়ে, নিজস্ব কর্মসূচি নিয়ে একটা প্ল্যাটফর্মে একত্রিত হয়েছে। সেটাও ছিল সরকার পতনের যে আন্দোলন, সেই প্ল্যাটফর্মে থেকে একত্রিত থেকে আন্দোলন। কিন্তু বিএনপির সাথে জামায়াতের একটা নির্বাচনী কৌশলগত জোট ছিল, এবং আপনি এখানে ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের কিন্তু কোনো জোট ছিল না। দুটো আলাদা আলাদা ছাত্র সংগঠন, পলিটিক্যাল ইন্টারেস্টের জায়গাতে কমন ইন্টারেস্ট যেখানে হয়েছে, সেখানে আমরা যেখানে আন্দোলন করেছি সেখানে তারা এসে আন্দোলন করেছে, হয়তো পারস্পরিক সহযোগিতাটা হয়েছে সেভাবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি 2013-র পরে আমি পার্সোনালি কখনোই ছাত্র শিবিরের কাউকে আমার পাশে পাইনি, এবং আমরা দেখেছি যারা দীর্ঘদিন যাবৎ আমাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আক্রমণ করেছে, হামলা করেছে, আমরা জানি না আসলে হু আর দে, মানে এই যে একটা আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে তারা দীর্ঘদিন যাবৎ রাজনীতিটা করে এসছে। এবং আমরা এই অভ্যুত্থানের পরবর্তীতে দেখলাম ছাত্র শিবিরের সভাপতি একটা সংগঠনের ভিতরে থেকে জয় বাংলা স্লোগান দিয়ে এসেছে। আপনি দেখেন তারা এটা এসে বলছে যে এটা আমাদের কৌশল ছিল, কিন্তু এখন এই কৌশলটাকে তারা এক ধরনের নীতিতে পরিণত করেছে। আপনি কৌশল, ইটস ওকে ফাইন, রাজনৈতিক কৌশল নিতে পারেন, কিন্তু কৌশল যখন আপনার নীতি হয়ে দাঁড়াবে তখন আপনি আসলে এটা মুনাফিকি পলিটিক্স হয়। আপনি রাজনীতি করছেন, আপনার নিজস্ব স্বকীয়তা আছে, সংগঠন আছে, কিন্তু সংগঠনের আমাদেরও সংগঠন ছিল, আমরা যখন তারা এই রাজনীতিটা করে যাচ্ছে আমরাও তো আমাদের রাজনৈতিক কৌশল ছিল। তাহলে আপনি এবার চিন্তা করার বিষয়, যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি, কোন কৌশলটা অ্যাকুরেট ছিল বেসিক্যালি। আমরা যখন স্বৈরাচার পতনের আন্দোলন করি, ব্যক্তিগতভাবে আমিও অসংখ্যবার নির্যাতিত হয়েছি, গুলি খেয়েছি, আমরাও গুলির মুখে লড়াই করেছি। তারা যে ন্যারেটিভটা উপস্থাপন করার চেষ্টা করে সেটা হচ্ছে যে, আমি একটু শেষ করে দেবো যেহেতু বলার সুযোগ পাইনি, ন্যারেটিভটা হচ্ছে যে আমরা কৌশলগতভাবে আমাদেরকে পিষে দেওয়ার একটা প্রক্রিয়া ছিল। পিষে দেওয়ার প্রক্রিয়াটা আসলে সবার উপরেই ছিল, গুলি আমাদের উপরে, আমাদের অসংখ্য সহযোদ্ধা এই পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে, গুম হয়েছে, অনেকের লাশ খুঁজে পাইনি আমরা, কিন্তু তারা এটাকে ন্যারেটিভ আকারে উপস্থাপন করেছে। ফাইন, আপনার সেটা হচ্ছে চুপ থেকেছেন আপনি, কিন্তু চুপ থেকে আপনি কি করেছেন? আমরা দেখেছি আপনি চুপ থেকে একটা নিষিদ্ধ সংগঠন, যেটা এখন নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ, তাদের সাথে মিলেমিশে আপনারা স্লোগান দিয়েছেন। এখন কথা হচ্ছে, যেদিন আমার উপরে গুলি হলো, যেদিন আমার উপরে আক্রমণ হলো, ছাত্রলীগ যেদিন আমার উপরে আক্রমণ করেছে, সেদিন আপনার অবস্থানটা কী ছিল আসলে? আপনি সেদিন নিশ্চয়ই ওই ছাত্রলীগের সাথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছেন। তাহলে আপনার এই কৌশলটা কি আসলে মানে কোন ধরনের কৌশল? এটা তো অপকৌশল, এবং এই রাজনীতিটা আসলে এক ধরনের অপরাজনীতি, এবং এইটার মাসুলটা তাদেরকে দিতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সময় খুবই কম, দুটি প্রশ্ন আমি করতে চাই রিফাত রশিদ আপনাকে। তার মধ্যে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে 2রা আগস্ট 2024 রাতে জুলকারনাইন সায়েরা একটি আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল, এটা আপনারা বুঝলেন কি করে? এবং আপনারা এখানে আরেকটু উল্লেখ করি, এই উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট করা হয়, যাতে সেই রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে। এটা কি সত্যি না যে সে সময় এক দফা ঘোষণা ছাত্র সমন্বয়করা কেন করছে না, মানুষ তাকিয়েছিল, এবং সেই জায়গায় অন্যরা এক দফা ঘোষণা করে এসছে? এক দফা ঘোষণা করার চাপের সাথে আর্মি কু চেয়েছিল, এই মেসেজটা বা এই কথাটা বলার কারণ কি? আচ্ছা, এটা যেহেতু নাহিদ ইসলামের মেসেজ, নাহিদ ইসলাম সব থেকে ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন। বাট ওই দিন রাতে আমাদেরকে প্রচণ্ড পরিমাণ প্রেশার দেওয়া হচ্ছিল। আমরা বলতেছিলাম যে আমরা মাঠ থেকে এক দফার ঘোষণাটা দিব, বাট বলছে আজকে রাতেই দিতে হবে। সো এইটা নিয়ে অনেক ডামাডোলের মধ্য দিয়ে যাওয়া হয়। এখন নাহিদ ইসলাম আর্মি কুয়ের জায়গাটা, তিনি তো এই ইনফরমেশনগুলো তার কাছে হয়তো বা আছে, পরবর্তী করছে। আমি এটা নিয়ে বিশেষ কোনো মন্তব্য করতে চাই না এই কারণেই, বা আমি হয়তো বা বলতে পারতাম, আমি সঙ্গত কারণে বলবো না। আমার মনে হয় ব্যক্তিগতভাবে জুলাইয়ের এই গল্পগুলো বলার, নাহিদ ইসলামের অনেক আগে হয়তো বা আমি এই জিনিসটা বলতাম, আমার মনে হয় জুলাইয়ের এই গল্পগুলো বলার সময় এখন পর্যন্ত আসেনি। জুলাইয়ের অনেকগুলো ইতিহাস, যে সত্য ইতিহাস যদি আমরা বলি, আজকে জুলাইয়ের অনেক বড় বড় হিরো বানানো হয়েছে যাদেরকে, যারা জুলাইয়ের ভিলেনে পরিণত হবে, জুলাইয়ের গাদ্দারে পরিণত হবে। আবার অনেক ভিলেন যাদেরকে বানানো হয়েছে তারা জুলাইয়ের হিরোতে পরিণত হবে। এই গল্পগুলো এই জন্যই বলা হচ্ছে না, কারণ আমার মনে হয় গল্পগুলো বলার সময় এখনো আসেনি। বাংলাদেশ রাষ্ট্রটা একটা স্টেবল জায়গায় যাক,
একটা এখন সুন্দর গল্পগুলো- জায়গাটা এখন আসুক। গল্পগুলো বললে কি আনস্টেবল হয়ে যাবে মনে করছেন? এইটা তো মানে ক্রেডিট ভাগাভাগির জায়গাটা। আমি যদি সব থেকে বড় একটা কথা বলি যে 5 তারিখ রাতে তারেক রহমানের সাথে যে মিটিংটা হয়েছিল, সেই মিটিংয়ে যেই যে কথাগুলো হয়েছিল সবগুলো কথা কি আমি পাবলিক করব? অবশ্যই না। না, কিন্তু আপনারা এইখানে যে জাতীয় অনেকগুলো- সরকার, আমি একটু বলি, আপনারা যেমন প্রধান বা জাতীয় উপদেষ্টা কে সরকার- হবে এটা কিন্তু আমরা পাবলিকলি আপনারা publicly অ্যানাউন্স করলেন বলেছি যে আমরা আমরা। প্রধান উপদেষ্টা এবং তাকে জাতীয় চাই। সরকারটাকেও আমি তো বলতে পারি। জাতীয় সরকারিটা তখন আপনারা কেন পাবলিকলি বললেন না যে আমরা জাতীয় সরকার করতে চাই? আপনারা ওই গোপনে সময় তো- কোথায় বলেন? আমরা তো শুনতে ওই চাই সময় এটা। আমরা কি বললাম, রাজনৈতিক দলগুলোকে আপনি একটা রাষ্ট্র যখন একটা ভোলাটাইল সিচুয়েশন আসে, আপনার তো সেই জায়গাটাতে ঐক্যমত্যের জায়গাটা তৈরি হওয়াটা বেশি জরুরি, তাই না? আপনি সকল রাজনৈতিক দলকে যদি আপনি আস্থায় আনেন, ওইটা হলো ওই সময় রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ। আমি এখনো বিশ্বাস করি ঐক্যমত্য কমিশনে যেই ঘটনাগুলো ঘটছে, যেই কর্মসূচিগুলো নেওয়া হয়েছে, ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, জাতীয় সরকার সেগুলো না আসলে হবে কি চাইলেই, হবে না। তখন কোনো দল না চাইলেই যে অনৈক্য হয়ে যাবে এমন তো না। তখন তো আমি তারাও একটা আমি আপনাকে- ব্যাখ্যা আমি আপনাকে দিতে আমি আপনাকে পারতেন। আমি কিন্তু আপনাকে ছোট ব্যাপারটা- করে বলি, হ্যাঁ, বিএনপিকে যখন প্রপোজ করা হয়, বিএনপি না বলে। জামাতকে যখন প্রপোজ করা হয় বলছে যে বিএনপি না গেলে আমরা কিভাবে যাবো, আমরা না বলছে। এবং বিএনপি জামাত যদি বাংলাদেশের দুইটা মেজর রাজনৈতিক দল যদি না যায়, এবং পরবর্তীতে অন্য যাদের সাথে কথা বলেছে তারা একই কথা বলেছে, বিএনপি জামাত যাবে না, আমরা কিভাবে যাব? সো আপনি তো যখন এখন কি বিএনপি আপনারা যে সিদ্ধান্তগুলো দিচ্ছেন, এখন কি যে সিদ্ধান্তগুলো না, আপনি দিচ্ছেন যদি সব বলেন কি যে ওই বিএনপি সময়ের জামাতের ভিতর- দিকে তাকিয়ে বলছেন, নাকি এখন পাওয়ার বেশি হয়ে গেছে বলে আপনারা নিজেরা দ্যাটস নট পাওয়ার চাইতে বেশি। পারছেন? আপনি জাতীয় সরকারকে কি আপনি পাওয়ার দিয়ে ডিস্ট্রিবিউট করবেন? না, না, আপনার আপনাদের ডিমান্ড তো আপনারা তো বলছেন আপনি জুলাই জাতীয় সনদ, সরকার আপনারা জিনিসটা জুলাই মানে সনদ তো না হলে আপনারা জাতীয় মৌলিক সরকার সংস্কারটা ব্যাপারটাই তো না হলে আপনি জুলাই সনদ সাইন করবেন না, কথাগুলো তো এখন আসছে। আচ্ছা আচ্ছা আপনারা আচ্ছা, এখন আপনি তো অন্যান্য তাহলে দলের দিকে তাকাচ্ছেন না। তাহলে আপনি 2টা মিনিট সময় দেন। আপনারা যদি বলেন সেটা হলো কি এনসিপি বলেছে, এনসিপি একটা নিজস্ব রাজনৈতিক দল। জামাত বা বিএনপি ওই সময় যেমন না এসেছে বা আসেনি, রাজনৈতিকভাবে একইভাবে স্ট্যান্ড নেওয়া হয়েছে। এবং এই যে এনসিপিকে একটা রাজনৈতিক দল আকারে, বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটা রাজনৈতিক দল আকারে, ভয়েস আকারে রিপ্রেজেন্ট করা বা তাদেরকে ওইভাবেই দাবি দাওয়া আদায় করতে হবে, তাদের কথা বলতে হবে, এইটাও বাধ্য করা হয়েছে 5 তারিখে। যখন কিনা দেখুন, আমরা যখন সেনাবাহিনীর কথা বলা হয়েছে যে সেনাবাহিনীকে হলো গিয়ে সেনাবাহিনী এই মুহূর্তে দরকার, সেনাবাহিনী সরকার বিভিন্ন জায়গা থেকে টুকটাক স্লোগান দেওয়া হচ্ছিল বা দেওয়ানো হচ্ছিল, তখন কিন্তু আমরা শাহবাগ থেকে স্পষ্টভাবে বলি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে শাহবাগে জনতার মঞ্চ থেকে, ক্যান্টনমেন্ট থেকে নয়। কিন্তু 5 তারিখে স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক দলগুলো সেনাপ্রধানের কাছে ক্যান্টনমেন্টে, এবং স্বৈরাচারী শেখ হাসিনার যে রাষ্ট্রপতি ছিল চুপ্পু, সেই বঙ্গভবনে গিয়ে হলো গিয়ে মিটিং করে এসেছে। এর ফলে যেই জিনিসটা হয়েছে, আপনি ওই দিনই বিপ্লবীদের যে কথা, বিপ্লবীদের যে ঘোষণা, সেটাকে ডিনাই করে দিয়েছেন। আমাকে একটু বলতে দেন, আপনি যখন বিপ্লবীদের ঘোষণাকে ডিনাই করে এই দিয়েছেন কথাগুলো আপনারা এবং রাজনৈতিক বলেছেন, দলগুলো, আমরা আমি যদি জানি। এক লাইনে বলি, রাজনৈতিক দলগুলো ওই দিন বিপ্লবীদের সাথে বেইমানি করেছে। ফলত যে ঘটনাটা ঘটে গিয়েছে, যে রাজনৈতিক দলগুলোকে মানে বাংলাদেশের যে কোনো ঘটনাকে, এবং ঐক্যমত্য কমিশনে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে জায়গা দেওয়া হয়েছে। আপনি দেখুন সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাই, সময় নেই রিফাত, আমার হাতে আর 20টা সেকেন্ড সময় নিচ্ছে। ওইখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নেই, শহীদ পরিবার নেই, আহতরা নেই। ফলত যে কোনো কথা আপনি বলতে গেলে রাজনৈতিক দল আকারে, রাজনৈতিক ভয়েস আকারে আপনাকে কথা বলতে হয়েছে। এই জন্য এনসিপি যতটা নিজের রাজনৈতিক দল তৈরি করেছে, তার থেকে আমরা বলবো এনসিপিকে রাজনৈতিক দল তৈরি করতে, এনসিপি হিসেবে তৈরি করতে তাদেরকে বাধ্য করা হয়েছে। দ্যাটস ইট। আচ্ছা, ঠিক আছে, এক নিঃশ্বাসে আপনি অনেকগুলো কথা বললেন, কিন্তু আপনারা শেখ হাসিনার পতনের জন্য যে আন্দোলন করেছেন, সেই জায়গায় যে ভূমিকা রেখেছেন, এরপরেই আপনারা যে দোষগুলো এখন অন্যান্য দলেরকে দিচ্ছেন, তো সেটা আপনারা ঠেকাতে পারলেন না। এটা তো বিশ্বাস করা খুব কষ্টকর হবে। আপনারা নিজেরাও তো গেছেন, বিএনপির নিজস্ব একটা ব্যাখ্যা আছে কেন তারা জাতীয় সরকার করবে কি করবে না, ওটা বিএনপিকে জিজ্ঞেস করুন। আমি তো ফ্যাক্ট বলবো, দোষ না। এখন আপনারা গণঅভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে যে চাঁদাবাজির এত অভিযোগ আসছে একের পর এক, তো গণঅভ্যুত্থানের শক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি চাঁদাবাজির সংগঠন হয়ে যাচ্ছে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদাবাজি সংগঠন হয় নাই। আপনি যদি ফেসবুকে বা হলো গিয়ে নিউজ মিডিয়ায় দেখেন, মানে বিশেষ করে রিয়াদের ঘটনাটা যেইভাবে হাইলাইট হয়েছে বা হয়েছে, আর অনেক ঘটনা আছে। আপনি চাইলে প্রতি সপ্তাহে ঘটনা আমি আপনাকে দিতে পারি। সপ্তাহে দিতে পারেন। আমি এখন বলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘদিন যাবত কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না। যখন কেন্দ্রীয় নেতৃত্ব ছিল তখন এই ধরনের ঘটনা খুবই কম, বিচ্ছিন্ন ঘটনা ছিল। পরবর্তীতে দীর্ঘদিন যাবত কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না, বা ছিল না বললে ভুল হবে, মোহাম্মদ ফাতিমা আপুর কাছে যখন হলো কি কেন্দ্রীয় নেতৃত্বটা ছিল, তখন এই ভোলাটাইল সিচুয়েশনটা তৈরি হয়েছে। আমরা আসার পরে এই জিনিসটা ড্যামেজটা কন্ট্রোল করতেছি, আপনি দেখতে পেয়েছেন। চাঁদাবাজি তাহলে দায় মামার উপরে, ওই সময় তার কাছে ছিল, সে পারে নাই, সে কন্ট্রোল করতে পারে না। মুখপাত্র সব কন্ট্রোল করে। ওই সময় তো একক নেতৃত্ব, টপ 4 পদের সে একজন ছিল। আপনি কি ওই সংগঠনের দায়টা ওই সময় নেবেন না? নেতৃত্ব আকারে তো আপনি সামনে ছিলেন, আপনি যখন এই দায়টা নেন নাই তখন তো আমারই সেই কাজগুলো করতে হয়েছে। আমি দুঃখিত সৈকত এবং ফারহান, আপনাদের সময় দিতে পারছি না। আমরা 30 সেকেন্ডস আপনি যদি কিছু বলতে চান। যেটা বলি যে এনসিপি মানে যেহেতু অভ্যুত্থানের নেতৃত্বরা এখানে একটা রাজনৈতিক দল করেছেন, তারা কি ধরনের গণতন্ত্র বাংলাদেশের মানুষকে দিতে পারেন সেটার জন্য বৈষম্য একটা খুবই দারুণ উদাহরণ হতে পারে বাংলাদেশের মানুষের কাছে।
দ্বিতীয়ত বলি যে এই যে চেষ্টা যে আমার মতেই বাকি সকলকে ঐক্যমত্য হইতে হবে, এবং এই কারণে আমি বাকি সকলকে বের করে দিলাম, যেটার কথার প্রমাণ মধ্য দিয়েও আসতেছে, আমি অসংখ্য রেফারেন্স সেটা দিতে পারি। তো এইটার মধ্য দিয়ে আসলে একজনের গণতান্ত্রিক আচরণটা সামনে আসে। 30 সেকেন্ড অ্যাড করতে চাই প্লিজ। ধন্যবাদ। 10 সেকেন্ড একদমই সময়। আমার একেবারেই সংক্ষিপ্ত কথা, অনেক কথাই হয়েছে, যেহেতু সময় কম পেয়েছি, আমি মনে করি যে ক্রেডিটের যে রাজনীতিটা করা হচ্ছে এটাই এক ধরনের মুনাফিকি পলিটিক্সের উদাহরণ। আমি বিশ্বাস করি এই জুলাই অভ্যুত্থানের ক্রেডিট দিতে হবে শহীদদের, জুলাই অভ্যুত্থানের ক্রেডিট, গণ অভ্যুত্থানের ক্রেডিট দিতে হবে সাধারণ মানুষের, জনতাদের, তার যারা সাথে নেমে এসেছিল, এটা মানতেই হবে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী সপ্তাহে শনিবার রাত ঠিক 10টায়। ভালো থাকুন সবাই।